সারা দেশে কমপ্লিট শাটডাউন আজ। কাজলায় টোল প্লাজায় আগুন, আবাসিক ভবনে পুলিশের গুলির জেরে রণক্ষেত্র, শনির আখড়া, রায়েরবাগ, তরুণ নিহত। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধানমন্ত্রী, আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরার আহ্বান। লাশের রাজনীতি করছে বিএনপি, জামায়াত, মন্তব্য কাদেরের। জেদ থেকে লাশের রাজনীতি, অভিযোগ ফখরুলের। এনআইডি কার্ডে পিতার নাম পরিবর্তন, সন্তানি পরিচয় দিয়ে সরকারি চাকরি পাইয়ে দেন মুক্তিযোদ্ধা রফিকুল, অভিযোগের প্রমাণ পেয়ে দুদকের মামলা। এবং চাঁপাইনবাবগঞ্জের পদ্মায় নদী ভাঙনের কবলে শতাধিক বসতবাড়ি ও ফসলি জমি, উৎকণ্ঠায় নদী পাড়ের মানুষ, বরাদ্দ পেলেই ব্যবস্থা রাখবে। দেখছিলেন শিরোনাম সংবাদ সকালে, সঙ্গে আছি আমি লিনি আফরোজ। এবারে বিস্তারিত। শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে হামলা ও খুনিদের বিচারের দাবিতে আজ সারা দেশে কমপ্লিট শাটডাউন কর্মসূচি দিয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। হাসপাতাল ও জরুরি সেবা ছাড়া সবকিছুই এ কর্মসূচির আওতায় থাকবে বলে জানিয়েছে তারা। কোটা বিরোধী আন্দোলনকারীদের এ কর্মসূচিতে সমর্থন দিয়েছে বিএনপি। এদিকে বুধবার রাতে যাত্রাবাড়ি, শনির আখড়া, রায়েরবাগ ও চানখারপুলে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এ সময় পুলিশের সাথে সংঘর্ষ হয় হামলাকারীদের। চেষ্টা করা হয় থানা ঘেরাওয়ের। এতে এক তরুণ নিহত হয়। এম এ আজিমের প্রতিবেদন। রাত প্রায় শেষ, তখনও পিছু হটেনি কোটা বিরোধী আন্দোলনরতরা। মুহুর্মুহু শব্দে একের পর এক টিয়ার সেল ও শটগানের গুলি ছুড়ছে পুলিশ ও র্যাব। দাউদাউ করে আগুন জ্বলছে যাত্রাবাড়ি থেকে কাজলা টোল প্লাজা পর্যন্ত হাইওয়ে সড়কে। সাংবাদিকদের সামনে তখন অনেকটা অসহায় হিসেবে নিজেদের উপস্থাপন করেন পুলিশ সদস্যরা। এখনো পর্যন্ত আমরা রাস্তা ফ্রি করতে পারিনি। আন্দোলনরত শিক্ষার্থীদের সাথে জামাত, বিএনপি সহ স্থানীয় ক্ষুব্ধ জনতা যোগ দিয়েছে। তাই পিছু হটানো কষ্টসাধ্য বলেও দাবি করেন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। জামাত শিবির, বিএনপির যে নেতাকর্মী এই এলাকার, ইভেন নারায়ণগঞ্জ থেকে আসা, নারায়ণগঞ্জ, কদমতলী, শনির আখড়া, রূপগঞ্জ থেকে আসা, বিভিন্ন জায়গা থেকে আসা শত শত লোক তারা রাস্তাটার দখল নিতে চেষ্টা করে। তাদের সাথে আমাদের দফায় দফায় হয় সংঘর্ষ হয়, বাট এখনো পর্যন্ত তারাও রাস্তায় আছে, আমরাও রাস্তায় আছি। আর শিক্ষার্থী বিবেচনায় বড় ধরনের অভিযান চালানো হচ্ছে না বলে মন্তব্য করে র্যাব। আমাদেরকে ওই পরিমাণ জায়গার মধ্যে যেন নিয়ে না যায় যেটাতে আমাদের হয়তো মানুষের জানমালের ক্ষতি করতে হবে। আমরা চাই যে শান্তিপূর্ণ আন্দোলন যেভাবে ছিল এভাবে আমরা অনেক ধৈর্যের পরিচয় দিয়েছি। এখন আমাদের এই ধৈর্যের পরিচয়ের গুরুত্ব দিয়ে আমরা আশা করব যে যারা রাস্তায় এসছেন তারা যেন বাড়ি ঘরে চলে যান। এ ঘটনায় এখন পর্যন্ত সিয়াম নামের এক তরুণ নিহত হয়েছে। গ্রেপ্তার হয়েছে বেশ কয়েকজন। এম এ আজিম, দেশ টিভি, ঢাকা। কোটা নিয়ে সর্বোচ্চ আদালতের সিদ্ধান্ত পর্যন্ত অপেক্ষায় থাকতে শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এ আহ্বান জানান তিনি। সন্ত্রাসের সঙ্গে সাধারণ শিক্ষার্থীরা জড়িত নয় জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ছাত্র আন্দোলনের শুরু থেকে যথেষ্ট ধৈর্যের পরিচয় দিয়েছে সরকার। কোটা আন্দোলনে হত্যাকাণ্ডের বিচার বিভাগীয় তদন্ত হবে বলেও জানান তিনি। বিস্তারিত শামীম আক্তারের রিপোর্ট। যারা মৃত্যুবরণ করেছে তাদের আত্মার মাগফিরাত কামনা করছি। সন্ধ্যা 7:30টায় রেডিও ও টেলিভিশনে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 6 মিনিটের চেয়ে বেশি সময়ের এই ভাষণে প্রধানমন্ত্রী প্রতিটি হত্যাকাণ্ডের নিন্দা জানিয়ে পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান। প্রধানমন্ত্রী বলেন, আপনজন হারানোর বেদনা তার চেয়ে আর কেউই বেশি জানে না। আমি তাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। এ সময় প্রধানমন্ত্রী বলেন, কোটা সংস্কার আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ধারণ করেছে। তিনি বলেন, কাদের উস্কানিতে সংঘর্ষের সূত্রপাত হলো, কারা এই আন্দোলনকে ভিন্ন খাতে নেওয়ার চেষ্টা করেছে তা খতিয়ে দেখা হবে। আন্দোলনের শুরু থেকেই সরকার যথেষ্ট ধৈর্য ও সহনশীলতা প্রদর্শন করেছে। কিছু মহল এই আন্দোলনের সুযোগটা নিয়ে অনাকাঙ্ক্ষিত উচ্চাবিলাস চরিতার্থ করার সুযোগ নিয়ে সন্ত্রাসী কর্মকাণ্ডে লিপ্ত হয়। এর ফলে এই কোমলমতি শিক্ষার্থীদের আন্দোলনকে ঘিরে যে সকল ঘটনা ঘটেছে তা খুবই বেদনাদায়ক ও দুঃখজনক। তিনি বলেন, যারা সন্ত্রাস করেছে, মানুষ হত্যা করেছে, তাদের অবশ্যই শাস্তির আওতায় আনা হবে। আমি দ্ব্যর্থহীনভাবে ঘোষণা করছি, যারা হত্যাকাণ্ড,
লুটপাট ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়েছে, এরা যেই হোক না কেন তারা যেন উপযুক্ত শাস্তি পায় সে ব্যবস্থা নেওয়া হবে। আমি আরও ঘোষণা করছি, হত্যাকাণ্ড সহ যে সকল অনভিপ্রেত ঘটনা ঘটেছে সুষ্ঠু ও ন্যায় বিচারের স্বার্থে সে সকল বিষয় বিচার বিভাগীয় তদন্ত করা হবে। এ সময় প্রধানমন্ত্রী কোটা আন্দোলনরত শিক্ষার্থীদের সর্বোচ্চ আদালতের রায়ের জন্য ধৈর্য ধারণ করার আহ্বান জানান। আইনি প্রক্রিয়ার মাধ্যমে সমস্যা সমাধানের সুযোগ রয়েছে। এই আইন প্রক্রিয়া সমাধানের সুযোগ থাকা সত্ত্বেও রাস্তায় আন্দোলনে নেমে দুষ্কৃতিকারীদের সংঘাতের সুযোগ করে দেবেন না। সর্বোচ্চ আদালতের রায় আসা পর্যন্ত ধৈর্য ধরে অপেক্ষা করার জন্য আমি সকলকে বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি। সবশেষে প্রধানমন্ত্রী শিক্ষক ও অভিভাবকদের এই শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। শিক্ষার্থীদের পিতা মাতা, অভিভাবক এবং শিক্ষকদের প্রতি আমার আবেদন, তারা যেন তাদের সন্তানদের নিরাপত্তার বিষয়ে সজাগ থাকেন। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষে বুধবার রণক্ষেত্রে পরিণত হয় ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। উপাচার্যের বাসভবনের সামনে গায়েবানা জানাজা শেষ করে টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করলে বাধা দেয় পুলিশ। শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড, টিয়ার গ্যাস ও রাবার বুলেট নিক্ষেপ করে তারা। এতে এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হয়। এদিকে বুধবার বিকেল 5টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে সব হল থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। মাজহুল ইসলাম, শাহিদুজ্জামান সাকিব ও মাইনুদ্দিন আরিফকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার রিপোর্ট। ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্যের বাসার সামনে গায়েবানা জানাজা শেষ করেই টিএসসি অভিমুখে কফিন মিছিল বের করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। এ সময় পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড ও রাবার বুলেট নিক্ষেপ করে। এ সময় আন্দোলনকারীরা দিক বিদিক ছোটাছুটি করতে থাকেন। মুহূর্তেই পুরো এলাকার রণক্ষেত্রে পরিণত হয়। পরে পুলিশ আন্দোলনকারীদের ধাওয়া দিলে তারা উত্তরপাড়ার হলগুলোর দিকে পিছু হাঁটে। কিছুক্ষণ পরে আন্দোলনকারীরা ফের উপাচার্যের বাসভবনের দিকে আগানোর চেষ্টা করলে পুলিশ ফের বাধা দেয়। এ সময় পুলিশ আবারও সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল নিক্ষেপ করে। পরে আন্দোলনকারীরা পিছু হটে বিজয় ৭১ হলের সামনে অবস্থান নিলে পুলিশ মল চত্বরে অবস্থান নেয়। বিকেল ৫টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে হলগুলো থেকে শিক্ষার্থীদের বের করে দেওয়া হয়। ঢাকা ইউনিভার্সিটি সিন্ডিকেট সবাই ধরনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, আমরা আসলে তারই বাস্তবায়ন করছি। এখানে ঢাকা ইউনিভার্সিটির প্রশাসন তারা যেভাবে আমাদেরকে নির্দেশনা দিচ্ছেন আমরা সেই নির্দেশনা অনুযায়ী কাজ করছি। এর আগে দুপুরে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রাজু ভাস্কর্যের সামনে গায়েবানা জানাজায় অংশ নিতে আন্দোলনকারীরা জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ সাউন্ড গ্রেনেড ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় একজনকে আটক করে পুলিশ। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে যুক্ত থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষার্থীকে শাহবাগ থানা থেকে ছাড়িয়ে এনেছেন বিশ্ববিদ্যালয়ের কয়েকজন শিক্ষক। এই সময় তারা বলেন, জাতীয় সংকটময় মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো উচিত। পরে শিক্ষার্থীদের নিয়ে ক্যাম্পাসে ফেরেন তারা। মাজহুল ইসলামের রিপোর্ট। বুধবার দুপুরে শাহবাগ থানায় গিয়ে কোটা আন্দোলনের সাথে জড়িত 2 শিক্ষার্থীকে ছাড়িয়ে আনেন শিক্ষকরা। পরে বিশ্ববিদ্যালয়ে অপরাজয় বাংলার পাদদেশে নিপীড়ন বিরোধী শিক্ষক সমাজের ব্যানারে একটি সমাবেশ করেন তারা। এ সময় তারা বলেন, বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের রাজাকার ট্যাগ দেওয়া কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। তাদেরকে রাজাকার ট্যাগ দেওয়া বন্ধ করেন, রাজাকার ট্যাগ দেওয়ার রাজনীতি সরকার বন্ধ করেন। এটা করতে করতে আপনারা মুক্তিযুদ্ধের চেতনাকে হেয় করছেন। সেকেন্ড কথা হচ্ছে, আমাদের ছাত্রদের উপর যারা গুলি চালিয়েছে, মেরেছে, এটা হচ্ছে ফৌজদারি অপরাধ, এটা হচ্ছে মার্ডার, এটা হচ্ছে কালপাবল হোমিসাইড, এটা মৃত্যুদণ্ডযোগ্য অপরাধ। অবশ্যই এই অপরাধের বিচার করতে হবে। দেশে যদি কোনো অপরাধ হয় সেটা দেখার দায়িত্ব আইন শৃঙ্খলা বাহিনীর বিচার বিভাগের, ছাত্রলীগের না। শিক্ষকরা বলছেন, বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে পুলিশের গুলিতে শিক্ষার্থী নিহতের ঘটনা জাতির জন্য চরম লজ্জার। দেশের সর্বত্র বৈষম্য, শিক্ষার্থীদের জীবন অনিশ্চিত। এ সময়ে তারা কি শব্দ বলছেন
সেই সব নিয়ে আপনারা বিবৃতি দেন আপনারা যারা তাদের ভাষা বোঝেন না, আপনারা যারা তাদের পালস বোঝেন না, আপনারা তো তাদের কষ্ট বোঝেনই না। সাধারণ মানুষ যখন হাহাকার করছে, যখন প্রতিদিন প্রতি রাতে দেশ লুট হয়ে যায়, শিক্ষার্থীরা তখন কি মনে করেন? শিক্ষার্থীরা 69-এর শামসুজ্জোহাকে মনে করেন, তার চেহারা মনে আসে, আপনাদের চেহারা কেন মনে আসে না বলেন? শিক্ষকরা জানান, ছাত্র নামধারী বহিরাগতদের দ্বারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের উপর হামলা সরকারের নগ্ন আচরণের বহিঃপ্রকাশ। আমাদের ছাত্রদের গায়ে হাত তুলছে, নির্মমভাবে গায়ে হাত তুলছে। মাজহারুল ইসলাম, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে উত্তাল ছিল দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও সড়ক মহাসড়ক। বিক্ষোভ মিছিল সহ বেশ কিছু স্থানে সড়ক অবরোধ করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ ও ছাত্রলীগ কর্মীদের সঙ্গে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। শিক্ষার্থীদের অবরোধে পদ্মা সেতু ও বঙ্গবন্ধু যমুনা সেতুতে যানবাহন সাময়িক বন্ধ হয়ে গেলেও পরে আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে স্বাভাবিক হয়। সহকর্মীদের পাঠানো তথ্যচিত্রে সালমা জাহানের ডেস্ক রিপোর্ট। মঙ্গলবারের কোটা আন্দোলনে বেরবির আবু সাইদ সহ বেশ কয়েকজন শিক্ষার্থী নিহতের প্রতিবাদে বুধবার সকাল থেকে বিক্ষোভ মিছিল ও সড়ক পথ অবরোধ করে আন্দোলনকারীরা। হয় পুলিশের সাথে সংঘর্ষ। বিকেলে ফের পুলিশের সাথে আন্দোলনকারীদের সংঘর্ষে গুরুতর আহত হন বরিশাল পুলিশের উপকমিশনার। বরিশাল নগরীর চৌমাথা সিএমভি পোল এলাকায় কোটা আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হয় পুলিশের। এ সময় রাবার বুলেট ও টিয়ার শেল ছোড়ে পুলিশ, এতে 3 শিক্ষার্থী আহত হয়। কুষ্টিয়ায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সাথে ছাত্রলীগের সংঘর্ষে 3 ছাত্রলীগ কর্মী আহত হয়েছেন। এই সময় ছাত্রলীগ কর্মীদের 2টি মোটরসাইকেল পুড়িয়ে দেন আন্দোলনকারীরা। বন্ধ করে দেওয়া হয় কুষ্টিয়া খুলনা মহাসড়কে যান চলাচল। এই সময় সেখানে সৃষ্টি হয় রণক্ষেত্র। সন্ধ্যায় আন্তনগর ট্রেনে হামলা চালায় আন্দোলনকারীরা। পরে পুলিশ এসে লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় তাদের। বুধবার সকাল 11:30টায় মুন্সিগঞ্জ শহর থেকে মিছিল নিয়ে পদ্মা সেতু টোল প্লাজা এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ বাধা দিলে ধস্তাধস্তির ঘটনা ঘটে। এতে পরিস্থিতি নিয়ন্ত্রণে কয়েক রাউন্ড ফাঁকা গুলি ও টিয়ার শেল নিক্ষেপ করে পুলিশ। পরে লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়। আটক করা হয় 2 শিক্ষার্থীকে। ঢাকা চট্টগ্রাম মহাসড়কে কাজলায় কোটা আন্দোলনকারীদের সাথে পুলিশের সংঘর্ষে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করে আন্দোলনকারীরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। পরে ছাত্রলীগের সাথে প্রায় আধা ঘন্টা যাবৎ সংঘর্ষ চলে আন্দোলনকারীদের। বুধবার সন্ধ্যায় হানিফ ফ্লাইওভারের কাজলা প্রান্তে 2টি টোল প্লাজায় অগ্নিসংযোগ করা হয়। রায়েরবাগ পর্যন্ত পুরো সড়কের বিভিন্ন স্থানে আগুন দেয় দুর্বৃত্তরা। দুপুর 12:30টায় সিন্ডিকেট সভায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা দিলে তাৎক্ষণিক রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায় আন্দোলনকারী শিক্ষার্থীরা। এই সময় শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে তারা। দুপুরের পর বিপুল সংখ্যক পুলিশ, র্যাব ও বিজিবি সদস্য আন্দোলনকারীদের লক্ষ্য করে টিয়ার শেল, রাবার বুলেট ছোড়ে। এক পর্যায়ে আন্দোলনকারীদের ঘিরে ফেলে যৌথ দল। বুধবার সকালে রাজশাহী বিশ্ববিদ্যালয় হলের ছাত্রলীগ নেতাকর্মীদের কক্ষে ভাঙচুর চালায় শিক্ষার্থীরা। পরে তাদের বিভিন্ন জিনিসপত্র বের করে আগুন ধরিয়ে দেয় বিক্ষুব্ধরা। কুমিল্লা বিশ্ববিদ্যালয় বন্ধ সহ শিক্ষার্থীদের আবাসিক হল ছাড়ার সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে বিক্ষোভ মিছিল করে 5 আবাসিক হলের শিক্ষার্থীরা। দুপুর 1টায় হল শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল নিয়ে প্রশাসনিক ভবনে অবস্থান নিলে বিক্ষুব্ধ শিক্ষার্থীদের দাবির মুখে হল প্রশাসন হল খোলা রাখার সিদ্ধান্ত নেন। বুধবার সকালে মিছিল নিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ফেনীতে শহরের প্রবেশের চেষ্টা করলে বাধা দেয় ছাত্রলীগ নেতাকর্মীরা। বেলা 11:15টায় আন্দোলনকারীরা মিছিল নিয়ে ট্রাঙ্ক রোডের দোয়েল চত্বর এলে তাদের উপর হামলা চালায় ছাত্রলীগ কর্মীরা। এই সময় পুলিশ সহ আহত হয় অন্তত 20 জন। শিক্ষার্থী নিহতের প্রতিবাদে সকালে ময়মনসিংহের রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে মিছিল নিয়ে জড়ো হতে থাকে কোটা আন্দোলনকারীরা।
এতে অংশ নেয় আনন্দমোহন কলেজ, মুমিন উন্নিসা সরকারি মহিলা কলেজ, নাসিরাবাদ কলেজ সহ বিভিন্ন কলেজের কয়েকশো শিক্ষার্থী। প্রধানমন্ত্রী এখনো কোনো পদক্ষেপ নিচ্ছে না, এত স্টুডেন্ট মারা যাচ্ছে। রাষ্ট্রের টাকায় আমাদের পুলিশ চলে, সেই পুলিশ আমাদের রাষ্ট্রের শিক্ষার্থীদের উপর কিভাবে গুলি করতে পারে, এর জবাব আমরা চাই। জামালপুরে আশেক মাহমুদ কলেজে কোটা আন্দোলনকারীরা ছাত্রলীগ কর্মীদের মোটরসাইকেল ভাঙচুর করে। পরে ঢাকা থেকে দেওয়ানগঞ্জগামী কমিউটার ট্রেন আধা ঘন্টা আটকে রাখে আন্দোলনকারীরা। বেলা 11টায় মাদারীপুরের মোস্তফাপুর এলাকায় ঢাকা বরিশাল মহাসড়ক অবরোধ করে আন্দোলনকারী শিক্ষার্থীরা। আধা ঘন্টা পর পুলিশ ও ছাত্রলীগ তাদের সরে যেতে বলে তাদের মধ্যে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এর আগে সকালে খুলনা নগরীর নতুন রাস্তা মোড়ে অবস্থান নেয় শিক্ষার্থীরা। পরে শহরে বেশ কয়েকটি সড়ক অবরোধ করে বিক্ষোভ করে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্ররা। এই সময় সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। সালমা জাহান, নিউজ ডেস্ক, দেশ টিভি। এদিকে দেশের সব কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধে ইউজিসির নির্দেশনার পর একে একে সিদ্ধান্ত জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বুধবার সকালে জরুরি সিন্ডিকেট সভা ডেকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্তের পর হল ছাড়তে শুরু করেছে সাধারণ শিক্ষার্থীরা। তবে হল ছাড়তে নারাজ আন্দোলনকারীরা। দাবি আদায়ে আন্দোলন চালিয়ে যেতে হলেই থাকার ঘোষণা দেন তারা। সহকর্মীদের তথ্য ছবিতে আপন উপর রিপোর্ট। কোটা আন্দোলন ঘিরে চলমান অস্থিরতায় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে দেশের সব স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়। বুধবার দুপুরে সিন্ডিকেট সভা ডেকে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। একই সঙ্গে সন্ধ্যা 6টার মধ্যে শিক্ষার্থীদের হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়। তবে কিছু শিক্ষার্থী হল ত্যাগ করলেও সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনকারীরা অবস্থান নিয়ে বিক্ষোভ করে ভিসির বাসভবনের সামনে। বন্ধের নির্দেশনার পরও হল ত্যাগ করেনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। শিক্ষকদের অবরুদ্ধ করে বিক্ষোভ ও ভাঙচুর চালায় তারা। সিন্ডিকেটের সিদ্ধান্ত আমাদেরকে প্রভাবিত করবে না, আমরা কোনোভাবেই হল ত্যাগ করছি না। সেক্ষেত্রে আমাদের উপর যে ব্যবস্থা নেবে আমরা সেটা মোকাবিলা করতে প্রস্তুত। শিক্ষকদের উপস্থিতিতে নিরাপদে হল ছেড়েছে রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। মঙ্গলবার রাত থেকেই হল ছাড়তে শুরু করে তারা। বুধবার সকাল নাগাদ খালি হয়ে যায় হলগুলো। বন্ধ অনির্দিষ্টকালের জন্য, যার কারণে আমরা আজকে হল ছাড়তে বাধ্য হয়েছি এবং প্রশাসন থেকে নির্দেশ আসছে যে হল ছাড়তে হবে সবাইকে। আজকে দুপুর 12টার মধ্যে হল ছাড়ার নির্দেশনা দিয়েছে। এই কারণে শিক্ষার্থীরা সবাই নিজ নিজ অবস্থানে বা নিজ নিজ বাসায় ফিরে যাচ্ছে। বাবা মা টেনশন করতেছে, বাসায় দ্রুত ডাকতেছে আর কি। বেলা 12টার মধ্যে হল ত্যাগের নির্দেশের পর হল ছেড়ে দেয় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ শিক্ষার্থী। তবে অনেকেই প্রশাসন ভবনের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করে। নির্দেশনার পর হল ছেড়ে দিয়েছে ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থীরাও। সকাল থেকেই বইপত্র ও ব্যাগ নিয়ে হল ছাড়তে শুরু করে তারা। এদিকে নির্দেশনার পরও হল ছাড়েনি বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কোটা আন্দোলন চালিয়ে যেতে হল ছাড়তে নারাজ তারা। বুধবার দুপুরের মধ্যে ছাত্রদের এবং বৃহস্পতিবার সকাল 10টার মধ্যে ছাত্রীদের হল ছাড়তে নির্দেশ দেয় কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্দেশনার পর কিছু শিক্ষার্থী হল ছাড়লেও রয়ে গেছে বেশিরভাগ। এদিকে দেশের সব সিটি কর্পোরেশন এলাকার প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। আপন অপু, নিউজ ডেস্ক, দেশ টিভি। কারো উস্কানিতে পা না দিয়ে শিক্ষার্থীদের দায়িত্বশীল আচরণের আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিক্ষার্থীদের প্রতি সংবেদনশীল। বুধবার রাজধানীর তেজগাঁ কার্যালয়ে মতবিনিময় সভায় এসব কথা বলেন তিনি। কোটা আন্দোলনকে পুঁজি করে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায় অভিযোগ করে ওবায়দুল কাদের বলেন, সরকার বিরোধী আন্দোলনে রূপ দিতে চাইলে ছাড় দেয়া হবে না। বিস্তারিত নূপুর মাহমুদের রিপোর্টে। বুধবার সকালে রাজধানী তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে মতবিনিময় সভায় যোগ দেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় তিনি অভিযোগ করেন, কোটা সংস্কার বিরোধী আন্দোলনকে ঘিরে বিএনপি জামাত লাশের রাজনীতি করতে চায়, প্রকাশ্যে কিংবা গোপনে তারা নাশকতার উস্কানি দিচ্ছে। এখন এই কোটা নিয়ে আন্দোলন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন নেই, এখানে সরাসরি বিএনপি জামাত, ছাত্রদল, ছাত্র শিবির জড়িয়ে আন্দোলনকে সরকার উৎখাতের আন্দোলনে পরিণত করতে চাইছে।
সরকার সংঘাত চায় না, তাই বিএনপি জামাতের উস্কানিতে শিক্ষার্থীরা যেন ফাঁদে পা না দেয় সে বিষয়ে সতর্ক থাকতে অভিভাবকদের আহ্বান জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আমরা অভিভাবকদের অনুরোধ করব এদেরকে এই সর্বনাশা বিএনপি জামাতের ক্যাডার বাহিনীর এই আন্দোলন থেকে তাদের ছেলে মেয়েদের বিরত রাখা। আন্দোলনের পিছনের অশুভ শক্তির বিরুদ্ধে প্রতিরোধ গড়তে হবে উল্লেখ করে স্বাধীনতা বিরোধী ও মুক্তিযুদ্ধের চেতনা বিরোধীদের আর ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ার করেন তিনি। দেশের অর্জিত গণতন্ত্র, উন্নয়ন, অগ্রগতিকে যারা বাধাগ্রস্ত করতে চায়, আসুন আমরা বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সর্বশক্তি দিয়ে মুক্তিযুদ্ধের সপক্ষের সকল শক্তি আমরা প্রতিরোধ গড়ে তুলি। রাষ্ট্রীয় সম্পদ ও জনগণের জানমাল রক্ষায় এলাকায় এলাকায় প্রতিরোধ গড়ে তোলার আহ্বানও জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এবং ইনশাআল্লাহ পরাজিত করব। নূপুর মাহমুদ, দেশ টিভি, ঢাকা। কোটা সংস্কার আন্দোলনে নিহতদের গায়েবানা জানাজাকে ঘিরে ঢাকায় পুলিশ ও বিএনপি কর্মীদের মধ্যে ব্যাপক সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কাঁদানে গ্যাস, রাবার বুলেট ও সাউন্ড গ্রেনেড ছড়ে পুলিশ। আটক করা হয় অন্তত 10 নেতাকর্মীকে। কোটা সংস্কার ইস্যুতে আলোচনায় সমাধানের পথ থাকলেও জেদের কারণে সরকার লাশ ফেলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। রাজধানীর বাইতুল মোকাররমে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শিক্ষার্থীদের গায়েবানা জানাজা শেষে বিএনপি মহাসচিবের সাথে দলের নেতাকর্মীরা বের হতে গেলে পেছন থেকে নেতাকর্মীদের আটক করার চেষ্টা করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় বিএনপি নেতাকর্মীরা আইনশৃঙ্খলা বাহিনীকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশও পাল্টা ইটপাটকেল, রাবার বুলেট ও টিয়ার সেল ছোড়ে। কিছু সময়ের জন্য পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হলেও ধীরে ধীরে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে আসে পরিস্থিতি। এর আগে বাইতুল মোকাররমে গায়েবানা জানাজায় অংশ নিতে আসা গণতন্ত্র মঞ্চের নেতাদের ভেতরে ঢুকতে দেয়নি পুলিশ। ওয়াক্তের নামাজ আদায় করতে আসা মুসল্লিদের তল্লাশি করে ঢোকানো হয় মসজিদে। জোহরের নামাজের পর গায়েবানা জানাজায় অংশ নিয়ে উপস্থিত সাংবাদিকদের সাথে কথা বলেন বিএনপি মহাসচিব। অভিযোগ করেন দমন পীড়নের মধ্য দিয়ে জোর করে ক্ষমতায় টিকে আছে সরকার। ছাত্রদের একটা ন্যায়সঙ্গত দাবি শুধু কোটার ব্যাপারে, এটা তারা আলাপ আলোচনার মধ্যেই শেষ করতে পারত। শুধুমাত্র তারা জেদের কারণে আজকে তারা এই একটা হত্যাকাণ্ড ঘটিয়েছে। গতকাল আপনারা দেখেছেন যে সম্পূর্ণ আগের মতো একটা নাটক সাজিয়ে আমাদের বিএনপির অফিসে কতগুলো আপনার সেই সমস্ত ককটেল, বোমা, লাঠি সোটা রেখে দিয়ে সেইখানে তারা আজকে ছবি তুলে আবার বিএনপিকে সব করার চেষ্টা করে। বলেন আন্দোলন ঘিরে হত্যার প্রতিবাদে বৃহস্পতিবারও পালন করা হবে কর্মসূচি। পাকিস্তান শাসক গোষ্ঠী এইভাবে তারা আন্দোলন দমন করার চেষ্টা করেছে, কিন্তু সেই দমন করতে পারেনি। ঠিক একইভাবে আজকে তারা যেভাবে চেষ্টা করেছে সেটার সঙ্গে আমরা কোনো মতেই একমত শুধু নই, আমরা নিন্দা জানাচ্ছি এবং প্রতিবাদ করছি। আমরা মনে করি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমস্ত হলগুলোকে খুলে দিয়ে তাদেরকে শান্তিপূর্ণভাবে তার সমস্যার সমাধান করা সম্ভব। এদিকে রাজধানীর বিজয়নগর এলাকায় সড়কে আগুন জ্বালিয়ে বিক্ষোভ ও গায়েবানা জানাজা পরে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাকর্মীরা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। মুক্তিযোদ্ধার সনদের অপব্যবহার করে বগুড়ায় 3 ভুয়া সন্তানকে সরকারি চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। এরই মধ্যে অভিযোগের প্রমাণ পেয়ে মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম ও সন্তান পরিচয় দিয়ে চাকরি দেয়া আহসান, বেলাল ও ফরহাদের বিরুদ্ধে মামলা করেছে দুদক। সেই সঙ্গে তাদের চাকরি থেকেও করা হয়েছে সাময়িক বরখাস্ত। সহকর্মী সঞ্জু রায়ের প্রতিবেদন। শুধু প্রজাতন্ত্রের কর্মচারী কিংবা রাজনীতিকরাই নয়, দুর্নীতি অনিয়মে জড়ানোর অভিযোগ উঠেছে রফিকুল ইসলাম নামের এক মুক্তিযোদ্ধার বিরুদ্ধে। অভিযোগের সত্যতাও পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
প্রশাসনের বিভিন্ন দপ্তরে অভিযুক্ত সেই মুক্তিযোদ্ধার এক সহকর্মীর দেয়া চাঞ্চল্যকর এক অভিযোগে দেখা যায় নিজের কোনো ছেলে না থাকলেও 2 ভাতিজা আর 1 ভাগিনাকে নিঃসন্তান দেখিয়ে মুক্তিযোদ্ধা কোটায় তাদের বিভিন্ন বাহিনীতে চাকরি পাইয়ে দিয়েছেন সোনাতলা উপজেলার রানীরপাড়া গ্রামের মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম। চাকরি পাইয়ে দিতে জালিয়াতি করে তাদের এনআইডি কার্ডেও পিতার নাম পরিবর্তন করে দেয়া হয় মুক্তিযোদ্ধা রফিকুলের নাম। আমাদের বাড়ির উপরে কেস করলাম ইয়েতে বগুড়ায়, বোটাই 1 নম্বর করে। তখন কোর্ট থেকে আমাকে নির্দেশ করা হলো যে আপনাকে বায়োডাটা জমা দেন, যাদের নামে অভিযোগ করছেন। ওই বায়োডাটা তুলবে দেখলাম যে ওনার 2 জনে 7 জন ছেলে। এদিকে প্রাথমিক অনুসন্ধানে জালিয়াতির সত্যতা পেয়ে এ বছরের 30শে জানুয়ারি রফিকুল ও তার ছেলে পরিচয় দেয়া আহসান হাবিব, বেলাল ও ফরাদের বিরুদ্ধে পৃথক 3টি মামলা করে দুদক। দুদকের আইনজীবী বলছেন, কোটার অপব্যবহার করে রফিকুল ও অভিযুক্ত 3 যুবক চাকরিতে প্রবেশের পর বেতন ভাতা বাবদ রাষ্ট্রের প্রায় 92,37,000 টাকা আত্মসাতের ঘটনাও দুদকের তদন্তে উঠে এসেছে। 3 জন ব্যক্তিকে যে চাকরি নিয়ে দিয়েছে, 3 জনের কেউই তার সন্তান না। ভুয়া সন্তান দেখায় মুক্তিযোদ্ধার সার্টিফিকেট কি ব্যবহার করে মুক্তিযোদ্ধা কোটায় চাকরি দিয়ে দিয়েছে আবুল হোসেন, এবং আমি মনে করি যে সে একটা রাষ্ট্রীয় অপরাধ করেছে। এর আগে উপজেলা কমান্ডার থাকার সময় ক্ষমতার অপব্যবহার করে রফিকুল 102 জন ভুয়া মুক্তিযোদ্ধাকে তালিকাভুক্ত করেছেন বলে অভিযোগ স্থানীয় এক মুক্তিযোদ্ধার। আর আমাদের এই সোনাতলাতে বুঝছেন 102 জন আছে ভুয়া মুক্তিযোদ্ধা, বুঝছেন, খালি সব আসে রফিকুলের কাছে। তবে তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগকে ষড়যন্ত্র বলছেন রফিকুল ও তার স্ত্রী রেবেকা। আমি কোথাও কোনো মিথ্যার আশ্রয় নেইনি, আমি বরাবরই বলে আসছি আমার পালিত সন্তান, এবং নিজ সন্তানের মতো তাদেরকে আমি সব কিছুই উজাড় করে দিচ্ছি। সাধারণ কোটায় স্বল্প লোক চাকরি ঢুকেছে, সেখানে তো কোটায় ছিলেন, বিএনপির আমলে তো কোটাই নেই, তো সেখানে সেখানে আমরা কুটি পাবো মায়না। কোটা জালিয়াতি করে সরকারি চাকরি পাওয়া রফিকুলের পালিত 3 সন্তানের মাঝে আহসান হাবিব পুলিশের নায়েক পদে, বেলাল হোসেন এটিএসআই পদে এবং ফরাদ হোসেন ফায়ার ফাইটার হিসেবে কর্মরত ছিলেন ফায়ার সার্ভিসে। অভিযোগের সত্যতা পাওয়ায় 3 জনকেই চাকরি থেকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। সঞ্জু রায়, দেশ টিভি, বগুড়া। চাঁপাইনবাবগঞ্জে শিবগঞ্জে পদ্মায় পানি বাড়ায় শুরু হয়েছে নদী ভাঙন। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে মানচিত্র থেকে হারিয়ে যেতে বসেছে সীমান্তবর্তী পাঁকা ও দুর্লভপুর ইউনিয়ন। অব্যাহত ভাঙনে চরম উৎকণ্ঠায় দিন কাটছে এখানকার নদী পাড়ের বাসিন্দাদের। ভাঙন বন্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি তাদের। সহকর্মী তারেক রহমানের পাঠানো তথ্যচিত্রে ফারিয়া ইসলামের ডেস্ক রিপোর্ট। নদীর পানি যতই বাড়ছে ততই ভয়ঙ্কর রূপ নিচ্ছে পদ্মা। স্রোত বাড়ায় ভয়াবহ নদী ভাঙনের কবলে শিবগঞ্জ উপজেলার পাকা ও দুর্লভপুর ইউনিয়নের অধিকাংশ এলাকা। এরই মধ্যে কয়েকদিনে বিলীন হয়েছে শতাধিক বসতবাড়ি ও কয়েকশো বিঘা ফসলি জমি। এতে চরম আতঙ্কে দিন পার করছেন স্থানীয় বাসিন্দারা। সীমান্তবর্তীরা পৈতৃক ভিটামাটি ও ঘরবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। অনেকের আবাদি জমি সহ স্থাপনা হারিয়ে ঠাঁই হয়েছে খোলা আকাশের নিচে। বাড়ি ঘর সব নেমে চলে গেল, বসত কিনতে পারি না, কিছু কিনতে পারি না। আমরা ওই পারে ছিলাম, আস্তে আস্তে মানে হতে আছে, এখন তো আবার ভাঙতে হবে। 2 কিলো উপরি হবে জমি ভাঙনে ভেঙে গেছে। ঘুমাইতে পাই না, আপনি এটা ব্যবস্থা করেন, আর লদিটা বাইন্ধে দেন আপনার। এমন মানবেতর পরিস্থিতিতেও কেউ পাশে দাঁড়ায়নি বলে অভিযোগ ভুক্তভোগীদের। কেউ আমার পরীক্ষা প্লেন এগুলা নেম্বার 4 মান এনপি কেউ আসে না নদীর কান্ধায়, মানে দেখতে আসে না। বাড়ি ঘর ভেঙে আছে, আপনারা দেখতে পাবেন। আমাদের গ্রাম ভাঙতি আছে, আমরা মনে করি নিঃস্ব হয়ে গেলাম। হাজার হাজার সম্পত্তি মনে করি যে ভেঙে চলে যাচ্ছে। আমরা আবেদন জানাচ্ছি যে জায়গাটা রক্ষা করার ব্যবস্থা করতে হবে। ভাঙন প্রতিরোধে দ্রুত ব্যবস্থা না নিলে মানচিত্র থেকে অচিরেই হারিয়ে যাবে সীমান্তবর্তী পাকা ইউনিয়ন, এমন আশঙ্কা স্থানীয় জনপ্রতিনিধির। এই মুহূর্তে যদি এই নদীর 2 পার অর্থাৎ ডান বাম 2 তীর যদি এখনো এর সুষ্ঠু ব্যবস্থা গ্রহণ করা না হয়, তাহলে অচিরেই আমার মনে হয় 12 নম্বর ইউনিয়ন পরিষদটি বিলুপ্ত হওয়ার পথে। এদিকে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা বলছেন, বরাদ্দ চেয়ে মন্ত্রণালয়ে আবেদন করা হয়েছে, অর্থ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। বিসিডিপিটা আমাদের বোর্ড থেকে পানিসম্পদ মন্ত্রণালয়ে যাচ্ছে এখন। তারপরে এখানে হলে কাজ করা যাবে, কারণ অনেক এরিয়া ভাঙতেছে। ডিপিপি বানাচ্ছে, স্টাডি হয়েছে, 2 বছর স্টাডি করছে,
তারপরে আবার জিপিপি আছে। হ্যাঁ, স্থানীয়ভাবে পদ্মার ভাঙন রোধে সরকার দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই প্রত্যাশা স্থানীয় বাসিন্দাদের। নিউজ ডেস্ক, দেশ টিভি।